উল্লেখ পর্বে বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভাঙড় বিধানসভায় নির্মীয়মান হিমঘরটি দ্রুত চালু করার জন্য। স্যার, ভাঙড় বিধানসভায় 4.5 লাখের অধিক মানুষ বসবাস করে, যার মধ্যে প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। ভাঙড়ের যে চাষযোগ্য জমিগুলি আছে, এক ফসল দু ফসল বহু ফসলি জমি আছে, কিন্তু সংরক্ষণের জন্য তথা হিমঘর না থাকার ফলে উৎপাদিত ফসল তাদেরকে অনেক ক্ষেত্রে অল্প দামে বিক্রি করে দিতে হয়, যেটা খরচ হয় তার থেকেও নিচে বিক্রি করতে হয়। তো বিগত সরকারের সময় থেকে একটা হিমঘর নির্মাণের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কৃষকদের ব্যবহারের স্বার্থে হিমঘরটি খুলে দেওয়া হয়নি, চালু হয়নি। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে দ্রুততার সাথে এই কাজটি সম্পূর্ণ করে কৃষকদের স্বার্থে চালু করা হোক। ধন্যবাদ স্যার। সালতোরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাটাবাইদ জোর এবং মাতা বেলর জোর দুটির ওপর স্থায়ী কংক্রিট ব্রিজ নির্মাণের আবেদন উত্থাপন করেছেন শ্রীমতী চন্দনা বাউরি। 4, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন উত্থাপন করেছেন শ্রীমতী মামুনি বাউরি। আমি সালতোরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাটাবাইদ জোর এবং মাতাবেলার জোর দুটির ওপর স্থায়ী কংক্রিট ব্রিজ নির্মাণের আবেদনের বিষয়ের উপর শ্রীমতী চন্দনা বাউরির নোটিশটি মনোনীত করছি। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় যদি সম্ভব হয় ওই বিষয়ের ওপর একটি বিবৃতি দিতে পারেন অথবা বিবৃতি দেওয়ার জন্য একটি দিন ধার্য করতে পারেন। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, সম্মানীয় চন্দনা বাউরি তিনি যে প্রশ্নটি উত্থাপিত করেছেন, দপ্তরের মন্ত্রীর হয়ে আমি সম্মানীয় সদস্যকে অবগত করছি যে তার যে উত্থাপিত প্রশ্ন মন্ত্রী মহোদয় পরবর্তীকালে জুলাই মাসে যে কোনো একদিন এই বিষয়ের উপরে তিনি একটি বিবৃতি দিয়ে দেবেন। জুলাই। নিম্নলিখিত সদস্য এবং সদস্যগণ পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালন নিয়মাবলীর 351 নিয়ম অনুসারে সবার আজকের বৈঠকে অর্থাৎ 23/6/2026 তারিখে নিম্নলিখিত বিষয়গুলোর ওপর সবার দৃষ্টি আকর্ষণের জন্য নোটিশ প্রদান করেছেন। 1 নম্বর, শ্রী সমরেন্দ্রনাথ ঘোষ। 2, সমরেন্দ্রনাথ ঘোষ। Honorable Speaker, sir, with your permission, just I rise to present the conditions of contractual teachers of higher secondary schools, ITC of every schools in Bengal, and the Shikha Bandhu and SSK, MSK teachers. They are working in educational department. All of them are working in important sectors. Without them, education department will be neglected. So, there is no declaration about them in our historical budget. Actually, this is a historical budget all over the West Bengal. It is already published. I hope, considering their negligences by the former governments, please think their financial conditions and take steps to increase their salary. Thank you, sir. আমি মাননীয় নওশাদ সিদ্দিকীকে
অনুরোধ করছি। ধন্যবাদ স্পিকার স্যার। উল্লেখ পর্বে বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভাঙড় বিধানসভায় নির্মীয়মান হিমঘরটি দ্রুত চালু করার জন্য। স্যার, ভাঙড় বিধানসভায় 4.5 লাখের অধিক মানুষ বসবাস করে, যার মধ্যে প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। ভাঙড়ের যে চাষযোগ্য জমিগুলি আছে, এক ফসল দু ফসল বহু ফসলি জমি আছে, কিন্তু সংরক্ষণের জন্য তথা হিমঘর না থাকার ফলে উৎপাদিত ফসল তাদেরকে অনেক ক্ষেত্রে অল্প দামে বিক্রি করে দিতে হয়, যেটা খরচ হয় তার থেকেও নিচে বিক্রি করতে হয়। তো বিগত সরকারের সময় থেকে একটা হিমঘর নির্মাণের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কৃষকদের ব্যবহারের স্বার্থে হিমঘরটি খুলে দেওয়া হয়নি, চালু হয়নি। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে দ্রুততার সাথে এই কাজটি সম্পূর্ণ করে কৃষকদের স্বার্থে চালু করা হোক। ধন্যবাদ স্যার। মাননীয় শ্রী সুব্রত কবিরাজ। নমস্কার। স্পিকার মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মন্ত্রী মহোদয় এবং আমার সতীর্থ বিধায়কদের। আমার তেহট্ট বিধানসভার উপরে দীর্ঘদিনের দাবি যে তেহট্ট ঘাটের উপরে জলঙ্গি নদীর উপরে একটি পাকা কংক্রিট সেতু, সেটার সঙ্গে সেইটা যদি হয় তাহলে পার্শ্ববর্তী বিধানসভা পলাশীপাড়ার সঙ্গে সংযুক্ত হবে এবং তেহট্ট একটি সাব ডিভিশন আধা শহর, সেখানকার মানুষজন সেখানে সুবিধা পাচ্ছে, কিন্তু ওপারের মানুষ যারা আছেন এখানে এসডি অফিস থেকে সমস্ত আদালত অফিসগুলো সবই আছে, কিন্তু মানুষ সেই সুযোগটা পাচ্ছে না। বিশেষ করে বর্ষাকালে পারাপারের অসুবিধার জন্য মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়ছে। তাই আমি সংশ্লিষ্ট দপ্তরকে বলবো ওখানে যাতে অতি দ্রুত একটি পাকা কংক্রিট ব্রিজ হয় সেই দিকে নজর দিতে। ধন্যবাদ। মাননীয় শ্রী প্রদীপ লোধা। সম্মানীয় স্পিকার সাহেব, আপনাকে নমস্কার প্রণাম জানিয়ে আমি পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতার থেকে এসেছি। দক্ষিণ বাংলায় এবং উত্তরবঙ্গের এবছরের একটা ভয়াবহ সমস্যা হচ্ছে হিমঘরে যে আলু সংরক্ষণ আছে, কৃষকরা এই বছর আলুর কোনো দাম পায়নি। তাছাড়াও যারা অনেক কষ্টে হিমঘরে আলু সংরক্ষণ করেছেন তারা বর্তমানে 3 টাকা কেজি আলু হিমঘর থেকে বেরোচ্ছে। খুচরো মার্কেটে দামের তফাৎ অনেক হচ্ছে, কৃষক কিন্তু 3 থেকে 4 টাকা কেজিতে দাম পাচ্ছে। আমি একটা তথ্য দিচ্ছি, 2025 সালে আমাদের পশ্চিমবাংলায় হিমঘরে আলু লোড হয়েছিল 14,83,98,900 বস্তা। বর্তমান বছরে লোড হয়েছে কোল্ড স্টোরেজগুলোতে 16,01,08,278 বস্তা। কিন্তু মাননীয় স্পিকার সাহেব, সবথেকে মুশকিল হচ্ছে 2024 সালে বিগত সরকার পশ্চিমবাংলার বাইরের আলু যাওয়া নিষেধ করে দিয়েছিল, সমস্ত বর্ডার সিল করে দিয়েছিল। বাংলার আলুটা ম্যাক্সিমাম উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গের আলুটা আসাম থেকে পূর্বাঞ্চলের রাজ্যে যেত। সেই আলু যাওয়াটা বন্ধ করে দেওয়ার ফলে বাংলার কৃষকদের আলু বাংলার ঘরে রয়ে গেল, নষ্ট হয়ে গেল এবং হাজার হাজার কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে গেল, ব্যাংকের লোন শোধ করতে পারছে না। এই অবস্থায় পশ্চিমবাংলায় নতুন সরকার আমাদের আসার পরে মাননীয় লোধাবাবু সংক্ষেপে। নমস্কার স্যার, সংক্ষিপ্ত করছি। 16 সালে আমাদের 2026 সালে 16,01,08,278 বস্তা আলু সংরক্ষিত হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে মাননীয় স্পিকার সাহেব আলু 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছিল 9.45%। এই বছর 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছে মাত্র 4.93%। অর্থাৎ হিমঘর থেকে কোনো আলু বেরোচ্ছে না। হিমঘরে যারা আলু সংরক্ষণ করেছে তারা সবাই বিপদে পড়ে গেছে।
হাজার শ্রমিক, ট্রান্সপোর্ট মালিক, হিমঘর শিল্প সবটাই বিপন্ন হতে চলেছে। আমি সরকার মহোদয়ের কাছে আবেদন করব, কৃষকরা যারা হিমঘরে আলু রেখেছে, ভিন রাজ্যে বর্তমানে আমাদের সরকার আলু যাওয়ার ব্যবস্থা করেছে। 300 কিলোমিটারের উপরে দূরত্বে যে সমস্ত ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে, সেই সমস্ত এলাকায় সরকার থেকে 50 টাকা কুইন্টালে ট্রান্সপোর্ট সাবসিডি দেওয়া হোক এবং কৃষকদেরকে সরকার নির্ধারিত ভাড়ার থেকে 5 থেকে 10 টাকা কুইন্টাল কৃষকদেরকে ভাড়াতে ছাড় দেওয়া হোক এবং র্যাকের মাধ্যমে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে র্যাকের মাধ্যমে বাংলার এই আলুকে ভিন রাজ্যে অর্থাৎ দূরবর্তী রাজ্যে কর্ণাটক, আপনার চেন্নাই, বিভিন্ন জায়গায় যাতে এক্সপোর্ট করা যায় বা ভিন দেশে এক্সপোর্ট করা যায়, তার ব্যবস্থা না করলে 78টা এমএলএ এলাকা, সংক্ষেপে করুন। 78টা এমএলএ এলাকায় কৃষকরা বিপন্ন হয়ে গেছে এবং ওই 78টা এলাকাতেই আমরা সব সিটগুলোই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। অতএব তাদের কথা ভেবে আলুর নিয়ে সরকার নতুন করে ভাবনা চিন্তা করুক। নমস্কার। শ্রী ভরত কুমার ঝাওয়ার। ভরত কুমার ঝাওয়ার শ্রী। মাননীয় স্পিকার মহোদয়, আজকে প্রথমবার বলতে পাই আপনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি। গত 18 তারিখে বেলডাঙ্গা 12 নম্বর NH-এর উপরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এক টোটোর সঙ্গে একটা ছোট লরি, এবং সেখানে 3 জন স্পট ডেড, আরেকটি বাচ্চা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। আমি এই ব্যাপারে মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কিছু গরিব পরিবার কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় এবং বাচ্চাটির স্বাস্থ্যের জন্য বাচ্চাদের যে আঘাত সেই ব্যাপারে নজর দেওয়া হোক এবং NH-এর ওপর বড় রাস্তায় টোটোগুলো চলে, সেই টোটোর একটা নিয়ন্ত্রণ প্রয়োজন। এটা আগামী দিনে দেখবেন মন্ত্রী মহাশয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় শ্রী রমাপ্রসাদ গিরি। হ্যালো স্পিকার মহোদয়, ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। আমাদের বড়ার এলাকা থেকে সোনাকুনিয়া থেকে খড়গপুর পর্যন্ত NH-60 হাইওয়ে প্রত্যেক দিন প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু হাইওয়ের কাছাকাছি কোনো হসপিটাল নেই। একটা মাত্র হসপিটাল আছে, যেটা গ্রামীণ হসপিটাল, মকরামপুর গ্রামীণ হসপিটাল। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিবেদন করব যে ওখানে ট্রমা কেয়ার ইউনিট যদি করা হয় তাহলে প্রত্যেক দিন অনেক মুমূর্ষু রোগী বাঁচে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া, একেবারে প্রায় 60 কিলোমিটার রাস্তা জুড়ে। ধন্যবাদ। শ্রীকৃষ্ণ ঘোষ। মাননীয় শ্রীকৃষ্ণ ঘোষ। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, কাটোয়া বিধানসভার MLA। আমার যে এলাকার সমস্যা, যেহেতু আমার কাটোয়া থেকে অগ্রদ্বীপ চারিদিকটা ভাগীরথী নদীর যে আছে, তার জন্যে যে নদী পাড় ঠিক মতো বাঁধানো নেই। এই বর্ষা আসছে, তাতে অনেক পরিবার গঙ্গা মানে ভাগীরথী নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে ওই নদীর পাড়কে কাটোয়া থেকে অগ্রদ্বীপ আর চর কবিরাজপুর, বিশেষ করে 2 গ্রাম, তার পাশকে যদি ঠিকমতো একটু মেরামত করা যায় তাহলে অনেক লোক কিন্তু এখান থেকে রেহাই পায় আর বন্যার হাত থেকেও রেহাই পাবে। তাই আমি এটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর আগামী দিন যাতে এটা খুব শীঘ্র হয়, যেহেতু বর্ষা আসছে, একটু দেখবেন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ শ্রীকৃষ্ণ ঘোষ। মাননীয় শ্রী অনুপম বিশ্বাস। অনারেবল স্পিকার স্যার, আমি 92 কল্যাণী বিধানসভার বিধায়ক। কল্যাণী একটি স্মার্ট সিটি এবং গয়েশপুর অবিলম্বে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি ক্যাবেলিং প্রজেক্ট, ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগ রূপায়ণ। ভূগর্ভস্থ ক্যাবেলিং না করলে জননিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং সামান্য ঝড়েই গাছ ভেঙে পড়ে ঝুলন্ত তারের
জনসাধারণের যাতায়াত পরিবহন খুবই দুর্বিষহ হয়ে পড়ে। সেই ঝুলন্ত তার ভূগর্ভস্থ লাইন পরিচালনা করার জন্য অত্যন্ত জরুরি প্রাথমিক পদক্ষেপ এবং গ্রিন সিটি উন্নয়নের জন্য বিপজ্জনক এই তারের জট দূর হলে একদিকে যেমন শহর সুন্দর হবে, অন্যদিকে সবুজ নগরীও ধরে রাখায় সক্ষম হবে। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি কল্যাণীকে স্মার্ট সিটিতে আন্ডার কেবলিং করার জন্য আপনার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ শ্রী অনুপম বিশ্বাস। মাননীয় শ্রী চন্দ্রশেখর ব্যানার্জি। মাননীয় স্পিকার মহোদয়কে প্রথমেই নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমাদের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উত্থাপন করার জন্য রাখছি সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট দেওয়ার জন্য আমরা দুর্গাপুরের মানুষ আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নবগঠিত সরকারকে, এবং তার সাথে মেট্রো রেল দেওয়ার জন্যও ধন্যবাদ জানাই। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার মধ্যে ইএসআই হাসপাতাল আছে দুর্গাপুর, সেখানে একটি মেডিকেল কলেজের অ্যাপ্রুভেল আছে, দীর্ঘদিন সেই ফাইল কোন স্তরে আছে এটা পর্যবেক্ষণ করে দুর্গাপুরকে যদি হাসপাতাল দেওয়া হয়, ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়, এই প্রস্তাব আমি রাখছি। এবং তার সাথে দুর্গাপুর ব্যারেজে আমাদের 1 নম্বর লক গেট, সেই লক গেট প্রত্যেকবার ভেঙে যায়, ওখানে একটা অল্টারনেটিভ রিজার্ভার করে এবং হচ্ছে বুস্টার পাম্পিং স্টেশন দিলে পানীয় জলের ব্যবস্থা করলে আমরা দুর্গাপুরবাসী এর দ্বারা উপকৃত হব। এই প্রস্তাবগুলি রাখছি আপনার সমীপে, আপনি অবিলম্বে এগুলির ব্যবস্থা করবেন যথাযথ দপ্তরের মাধ্যমে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। নমস্কার অধ্যক্ষ মহাশয়, এবং আমাকে এখানে বলতে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি রঘুনাথপুর বিধানসভার এমএলএ 246। রঘুনাথপুর বিধানসভার জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বিধানসভায় রায়বান গুনিয়ারা অঞ্চল, সেই অঞ্চলের মানুষ ড্যামের উপর পারাপার করেন। তো একটি স্থায়ী সেতু যদি ওখানে নির্মাণ হয় তো মানুষ উপকৃত হবে, যাতায়াতে সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীমতী মামুনি বাউরি। মাননীয় শ্রী সুব্রত মাইতি। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে আবেদন জানাচ্ছি যে 204 পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকায় বর্তমানে একটি 30 শয্যা বিশিষ্ট পাইকপাড়ি রুরাল হসপিটাল রয়েছে। হাসপাতালে বহির্বিভাগ চালু থাকলেও অন্তর্বিভাগে কার্যত অচল এবং প্রসূতি মায়েদের জন্য প্রসবের কোনো ব্যবস্থা নেই। ফলে এলাকার মানুষ, বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে বাধ্য হয়। এই জনস্বার্থে পাইকপাড়ি হসপিটালকে মাল্টিস্পেশালিটি 100 বেডের হসপিটালে আধুনিকরণ হসপিটালের জন্য আপনাকে আবেদন জানাচ্ছি। সাথে বিধানসভা জুড়ে 6টা উপস্বাস্থ্য কেন্দ্র করার জন্য আবেদন জানাচ্ছি।